পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 10 এর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আরেকটি অংশ হুতম প্যাঁচার নকশা। হুতম প্যাঁচার নকশা নামক এই গ্রন্থ বা এই বইটি নিয়ে আজ এই ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। হুতম প্যাঁচা, হুতম প্যাঁচা মানে প্যাঁচা, প্যাঁচা গোত্রের একটি প্রাণী। বিভিন্ন প্যাঁচার শ্রেণীবিভাগ আছে, তার মধ্যে একটি প্যাঁচা হলো হুতম প্যাঁচা। আমি ছবি দিয়ে দিচ্ছি, নিচে আছে ছবি। তো হুতম প্যাঁচা কেন বলা হয়েছে? হুতম প্যাঁচা যদিও যিনি এই গ্রন্থটি লিখেছেন তার ছদ্মনাম। প্যাঁচা যেমন নিশাচর প্রাণী, বিভিন্ন জিনিসের উপর তীক্ষ্ণ নজর রাখে, তেমনি তিনিও যেন চলমান সামাজিক পরিস্থিতি, বিভিন্ন ধরনের পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রেখেছিলেন। তাই তিনি এই ছদ্মনামটি ব্যবহার করেছেন। এবং নকশা জিনিসটা কি, অর্থাৎ নকশা, আমরা কোন জিনিসকে আমরা নকশা বলবো? নকশা কাকে বলে? নকশা হলো সাধারণত হাস্যরসে পরিপূর্ণ ব্যঙ্গাত্মক রচনা, যার দ্বারা সে সময়কার সামাজিক অত্যাচার, অনাচার এবং কোনো ব্যক্তি বিশেষের প্রতি বিদ্রূপ করা হতো। এবং সামাজিক এই যে সমাজের দোষ কিভাবে দূর করা যায় সেই সম্পর্কে কিন্তু শিক্ষাদানও এই নকশার মাধ্যমে করা হতো। খুব একটা বড় হতো না এই নকশার লেখাগুলো, এবং ভাষা খুব সহজ হতো এবং বেশ ইঙ্গিতবাহী হতো, অর্থাৎ কোনো একটা বিশেষ জিনিসকে ইঙ্গিত করে কিন্তু এই লেখা বা এই নকশা লেখা হতো। এই যে হুতম প্যাঁচার নকশা যিনি লিখেছিলেন, তিনি তার নাম কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহের কথা আমরা বলবো। কালীপ্রসন্ন সিংহ কিন্তু মাত্র 30 বছর বেঁচে ছিলেন। এই হুতম প্যাঁচার নকশার এই একটা ছবি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই ছবিতে দেখতে পারবে যে চড়ক পুজোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। চৈত্র সংক্রান্তির সময় যে চড়কের উৎসব হয়, যেখানে মানুষ পিঠের মধ্যে ধারালো লোহার জিনিস গেঁথে এরকম একটা কাঠের দণ্ডের চারদিকে এরকম তাকে ঘোরানো হয়। এরকম দৃশ্য হয়তো তোমরা অনেক জায়গায় দেখে থাকবে। তো এই হুতম প্যাঁচার নামের ব্যাখ্যা আমি অলরেডি দিয়ে দিলাম, যে কেন হুতম প্যাঁচা নামকরণ করা হয়েছে। হুতম প্যাঁচার নকশা কাকে বলে সেটাও আমি বলে দিয়েছি, এবং এখানে একটা প্যাঁচার ছবি আমি এখানে দিয়ে দিয়েছি। কালীপ্রসন্ন সিংহের একটি ছবি কিন্তু এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কালীপ্রসন্ন সিংহ মাত্র 30 বছর বেঁচে ছিলেন। আহ মাত্র 145 পাতার এই বইটি কিন্তু ছিল। প্রকাশকাল, অর্থাৎ কোন সময় বইটি প্রকাশিত হয়েছে? বইটি প্রকাশিত হয়েছে 1861 খ্রিস্টাব্দে। এর আগে একটি ভিডিওতে আমি বামাবোধিনী পত্রিকার সম্বন্ধে আলোচনা করেছি, সেখানে কিন্তু দেখিয়েছি 1863 খ্রিস্টাব্দে সেই বামাবোধিনী পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। দীর্ঘ 60 বছর প্রকাশিত হয়েছিল, কিন্তু এই গ্রন্থটি তার 2 বছর আগে, এটা মনে রাখার সুবিধার জন্য বলছি, 2 বছর আগে 1861 খ্রিস্টাব্দে বইটি প্রকাশিত হয়েছে। এর লেখন রীতির বৈশিষ্ট্য, অর্থাৎ তার যে লেখা হয়েছে সেই লেখার বৈশিষ্ট্য কি? বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই বইটি কিন্তু এর আগে যে সমস্ত কিছু লেখা হয়েছে বাংলা ভাষায় সাধু ভাষায় লেখা হয়েছে। বঙ্কিমী, রবীন্দ্রনাথের বিদ্যাসাগরের লেখা, এগুলো কিন্তু সাধু ভাষায় লেখা ছিল বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে যে লেখা হয়েছে সেটি হলো কথ্য ভাষায়। যদিও আলালের ঘরের দুলাল বলে যে গ্রন্থটি লেখা হয়েছে প্যারীচাঁদ মিত্রের, সেটিও কথ্য ভাষায়, কিন্তু সেটার রীতিটা অন্যরকম ছিল। কিন্তু এইখানে কালীপ্রসন্ন সিংহের এই হুতম প্যাঁচার নকশা, এটি কিন্তু চলিত গদ্যে, অর্থাৎ আমরা যেইভাবে কথা বলি কথ্য ভাষায়, সেই চলিত গদ্যে এইটা লেখা হয়েছিল, এবং ব্যঙ্গাত্মক ভাবে কিন্তু লেখা হয়েছে। এটি কিন্তু এই লেখনীর একটি বিশেষ বৈশিষ্ট্য। বিদ্রুপাত্মক লেখা, ব্যঙ্গ বিদ্রুপ করে লেখা হয়েছে, এটি কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য। এবার গ্রন্থের বিষয়বস্তুতে আলোচনা করব, যে এই বইটার মধ্যে কি কি বিষয় নিয়ে বইটায় লেখা হয়েছে। সেই সময়কার বিভিন্ন ধরনের বিষয় কিন্তু এই গ্রন্থে তুলে ধরা হয়েছে। মূলত সামাজিক একটি শ্রেণীকে সমালোচনা করা হয়েছে, সামাজিক নানা প্রথার সমালোচনা করা হয়েছে, এবং পাশাপাশি কলকাতার যে সমস্ত ঘটনাগুলো ঘটতো মূলত কলকাতা কেন্দ্রিক, কলকাতায় যে বিভিন্ন ধরনের উৎসব হয়েছে তার বিবরণ রয়েছে। কলকাতায় যে চড়ক পুজো হয়েছে, বিভিন্ন ধরনের পুজো হয়েছে, ছেলে ধরার যে উৎপাত ছিল এবং সেই সম্পর্কে যে হুজুগ ছিল, এবং খ্রিস্টান মিশনারিরা যেভাবে অন্যান্য ধর্মের মানুষদেরকে ধর্মান্তরিত করার নানা ধরনের উদ্যোগ নিয়েছিল, বিভিন্ন বাড়িতে যেত, এই সমস্ত কিছু কলকাতার নগর জীবনের সম্পূর্ণ বিবরণ এখানে রয়েছে। পাশাপাশি এক শ্রেণীর মানুষকে যারা ইংরেজদের অক্ষম অনুকরণ করত, যে বাবু শ্রেণীর মানুষ, তাদের সমালোচনা করা হয়েছে। যারা সদ্য কিছু হাতে টাকা পেয়েছে, তারা একটা কালচার তৈরি করছে, সেই সমস্ত মানুষদের সমালোচনা করা হয়েছে। কলকাতায় অর্থশালী সমাজের মানুষদের চিত্র, যাদের টাকা পয়সা আছে, তারা কিভাবে স্বার্থ সর্বস্ব হয়ে পড়েছে, নিজেদের কথা ছাড়া অন্যদের কথা ভাবতো না,
যারা অন্যদের ঠকিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করত তাদের কথাই এই বইয়ে তুলে ধরা হয়েছে। মানুষের জীবনযাত্রা, বিভিন্ন পেশার মানুষদের কথা, সরকারি চাকরি করছে যারা, তারা কিভাবে ইংরেজদের কথা শুনে চলছে, জমিদার শ্রেণী যাদের হাতে প্রচুর টাকা পয়সা রয়েছে তারা কিভাবে অলসভাবে দিন কাটাচ্ছে। এমনকি যেহেতু গ্রন্থটি লেখা হয়েছে 1861 খ্রিস্টাব্দে, তার কয়েক বছর আগে কিন্তু রেলপথ চালু হয়েছে। সেই ভারতবর্ষে চালু হওয়া রেলপথ সম্বন্ধেও কিন্তু বলা আছে। এই যে সমাজের বিভিন্ন দিক এবং সমাজে এক শ্রেণীর মানুষদের সমালোচনা, যাদের হাতে প্রচুর টাকা পয়সা এসেছে, বাবু শ্রেণীর মানুষ, তাদের যে সমালোচনা করা হয়েছে, তাদের যে জীবনযাত্রার প্রতি তীক্ষ্ণভাবে বলা আছে, সেটা কিন্তু এই গ্রন্থের মূল বিষয়বস্তু। এরপরে চলে যাচ্ছি গ্রন্থের সমালোচনায়। গ্রন্থের সমালোচনা কিন্তু উল্লেখযোগ্য একটি দিক, অর্থাৎ গ্রন্থটিকে কিভাবে সমালোচনা করা হয়েছে, কারা কারা সমালোচনা করেছেন। এই গ্রন্থে যাদের প্রতি আক্রমণ করা হয়েছে, অর্থাৎ যেই শ্রেণীর মানুষদের আক্রমণ করা হয়েছে, অনেক ক্ষেত্রে তাদের নাম কিন্তু উল্লেখ করা হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে যে কাদেরকে আক্রমণ করা হয়েছে। সেই শ্রেণীর মানুষটা কিন্তু এই গ্রন্থকে সমালোচনা করেছে। যেমন অন্যতম হলো প্যারীচাঁদ মিত্রের পুত্র, তিনিও কিন্তু এই গ্রন্থটি সমালোচনা করেছেন। তিনি বলেছেন কেন তাদেরকে ব্যক্তিগতভাবে বা এইভাবে আক্রমণ করা হচ্ছে। তারা সবাই কিন্তু ক্ষেপে গিয়েছিলেন। তারাও এর বিপরীতে অনেক বই লিখে লেখককে আক্রমণ করেছেন যে আগে নিজের দিকে তাকান, যে আপনি যে এইভাবে লেখাগুলো লিখছেন আগে নিজের দিকে তাকান। যদিও এই হুদম প্যাঁচার নকশায় কালীপ্রসন্ন সিংহ অনেক ক্ষেত্রে নিজেকেও এই সমালোচনার অংশ করেছিলেন, অর্থাৎ নিজেও সমালোচনার অংশ হয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কালীপ্রসন্ন সিংহের এই রচনা রীতিকে সমালোচনা করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গ্রন্থকে সমালোচনা করেছেন, কারণ তার এই রচনা রীতি, অর্থাৎ যেভাবে গ্রন্থটি লেখা হয়েছে, বইটি লেখা হয়েছে, সেটি তার ভালো লাগেনি। এই ছিল এই আজকের এই ভিডিওর আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। আর এই ধরনের অন্যান্য ভিডিওর জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।